ঘুষতে তখন হিন্দির কাছে গেলাম। আমার একটা লেভেল পড়ে গিয়েছিল যে ফিজিক্যাল অ্যাক্টর। তো আমি মনে ঠিক আছে, আমি এবার একটা নাটক করবো যেখানে না আমি নড়বই না। যদি প্রেমচাঁদের মতো কেউ বেঁচে থাকতেন আজকে, বা তিনি যদি বেঁচে থাকতেন, তাহলে তাকে ইন্টারভিউ দিতে হতো। সেই ক্যামেরার ছবিটা পেছনে যদি দেখা যায় বড় করে, তাহলে কি হয়, এইটা হঠাৎ এলো। থিয়েটারের প্রাণ শক্তি হচ্ছে অভিনেতার প্রাণ, মানে জ্যান্ত একজন মানুষ। আমি যতই টেকনোলজি ব্যবহার করি না কেন, আমাকে টেকনোলজিও এমন করে ব্যবহার করা উচিত যাতে করে টেকনোলজিটা ইটসেলফ লাইভ হয়। বড়দা করবেন, এটা কিভাবে ঠিক হয়েছিল মনে আছে? হ্যাঁ, খুব মনে আছে আমার। বড়দা করার জন্য যখন, এটা হচ্ছে নাট্য স্বপ্নকল্পের একটা তখন প্রজেক্ট ছিল, বা ওদের এজেন্টটা যে ওরা ওই যে নাট্য স্বপ্নকল্প করতেন, বিভাস চক্রবর্তী প্রতি ওই রকম ইয়েতে 31শে ডিসেম্বর 1 জানুয়ারি সারা রাত্রির রবীন্দ্র সদন, সেইখানে বললো, আমাকে বললেন যে গৌতম তুমি একটা নাটক করো, তবে এবারের তুমি যেটাই করবে না কেন সেটা কোনো বাঙালি লেখকের নয়, বাংলা লেখা নয়, কিন্তু ভারতীয় লেখা বা অন্য কোনো লেখার থেকে তুমি একটা নাটক করো। এবারে তো অন্য কোনো লেখা কোথায় পাবো তখন সেই ঠিক আছে আমি করব, কিন্তু কি করব জানি না। তো খুঁজতে তখন হিন্দির কাছে গেলাম, গিয়ে আমার এক পরিচিত বন্ধু ছিল, ফিল্ম ডিভিশনে চাকরি করতেন, বিখ্যাত ডিরেক্টর, ফিল্ম ডিরেক্টর যোশী জোসেফ। তো তাকে, সে আর একজনের কথা আমাকে আলাপ করে দিল যে হিন্দি ভাষা পরিষদে আর কি বোধহয় চাকরিও করতেন বা ওইখানে যোগাযোগ ছিল তার। সে ওরকম হিন্দি সাহিত্য অনেক মানে জানতেন আর কি। তুমি কয়েকটা এরকম একটা কিছু গল্প দাও না, ছোটো গল্প, কেননা আমাকে ছোট নাটক করতে হবে একটা। তো এইটা ওইটা সেইটা, তখন দক্ষিণ ভারতীয় কিছু নাটক গল্প টল্প পড়লাম, এই পড়লাম সেই পড়লাম, তা হিন্দিও পড়লাম কিছু। হঠাৎ করে এই বড়দা নাটকটা, বা নাটক নয়, গল্পটা, বড়ে ভাই সাহেব গল্পটা হিন্দিতেই পেলাম। তো আমি তো হিন্দি পড়তে পারি, কিন্তু পড়ে তো বাংলার মতো রস পাবো না। তো খুব চেষ্টা করে পড়লাম, পড়ে তাকে তারপরে জিজ্ঞেস করলাম যে আচ্ছা এর মানেটা একটুখানি বড়, তো কী বলছে এরকম। তো সে আমাকে একদিনকে পুরো গল্পটা, এই গল্প তার খুব ভাল লাগছিল আর কি, মানে আচ্ছা এরম, ঠিক আছে। তারপরে আমি আবার ওটা করতে শুরু করে তারপরে বললাম তাহলে তো এটা করা যেতে পারে। আচ্ছা, কেন ফার্স্ট পার্সন ন্যারেশনে হচ্ছে, আর ছোট নাটক আমার এখানে তো, এটা তো নান্দিকারের সঙ্গে এটা খুব একটা কোনো মানে প্রোডাকশানের সম্পর্ক নেই। আমাকে আলাদা করে বলেছে, কাজেই আমি প্রোডাকশান কস্টও আমি দিতে পারবো না। ওরা দিয়েই কিছু টাকা, মানে 5-10 হাজার, বোধহয় 5 ভুল হয়ে গেছি কত টাকা, ওইরকম 5-10 হাজার টাকার মতো হবে। তার ভেতরে আমাকে করতে হবে যা করার। কী করে একই নাটকটা করবো, কিছুই করতে পারবো না। তো তাহলে একার নাটক হোক। তো এই করতে গিয়ে তখন ওই বড়দাটা করে পড়তে শুরু করে, তো যত পড়েছে তত ভালো লাগে। তারপরে সাথীলেখাদিকে বললাম যে উনি তো হিন্দি জানেন, ইংরেজি জানেন, মানে হিন্দি খুব ভালো জানেন আর কি, মানে পড়াশুনো থেকে শুরু করে সব। তাকে বললাম আপনি একটুখানি অনুবাদ করে দিন না সাথীদি। তো সাথীদি অনুবাদ করে দিলেন তো বাংলাতে। তো এবারে ওই অনুবাদ করার সময়ও আমি ছিলাম। তো করতে তারপরে আচ্ছা এই মানে তখন খুব ভাল লাগছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে পুরো নাটকটা করতে আমার 5 দিন মাত্র লেগেছিল। এইবারে কেননা ওই নিজে তারপরে ওটা অভিনয় করতে শুরু করলাম, আর তখন মাথার ভেতর 2-3টে জিনিস, এই যে চ্যালেঞ্জ কী করে নেব, একটুখানি চ্যালেঞ্জ কী করে নেওয়া যায়, একজন অভিনেতা কী করে নেবে। তো এটাও আমার একটা বড্ড অদ্ভুত লাগে আর কি। তো অভিনয়ের জীবনের শুরু থেকেই আমার একটা লেভেল পড়ে গিয়েছিল যে ফিজিক্যাল অ্যাক্টর। ওই সময় ওই রকম করে কেউ করতেন না। ওই যে অনেকেই বলেছেন, তারপরে স্কিপিং করতে ফেরিওয়ালের মৃত্যুতে কিরম করে চলে গেলে, চেয়ারের পর চেয়ার লাফিয়ে কী করে একটা চেয়ার থেকে টেবিল এই করে জাম্প করে, অদ্ভুত এরকম ওইগুলো ধাক্কা লেগেছে। সেই জন্য আমি খুব ভালো নাকি ফিজিক্যাল অ্যাক্টর হয়ে গেছি। তা আমার খুব খারাপ লাগতো শুনে। আচ্ছা না, তা নয়, অভিনয় তো আসলে মনের প্রকাশ, সেটা আমি নিজে বিশ্বাস করি, এবং সেইটা আমি সবাইকে বলতে চাই যে এইটাই তাই। কিন্তু লোকে শেষ অবধি ওইটাই বলে। তো আমি মনে ঠিক আছে, আমি এবার একটা নাটক করবো যেখানে না আমি নড়বই না। ফার্স্ট পার্সন ন্যারেশন। তো সে নিজের কথা প্রেমচাঁদ নিজে বলছে। তার মানে যদি নিজে কেউ বলে, তারা যদি প্রেমচাঁদের মতো কেউ বেঁচে থাকতেন আজকে,
বা তিনি যদি বেঁচে থাকেন তাহলে তাকে ইন্টারভিউ দিতে হতো। আর এইরকম আমি যখন তোমার কাছে ইন্টারভিউ দিচ্ছি তখন এইরকম তাকেও বসতে হতো। তাহলে সে ওইটা বসে যদি সেই তার ছোটোবেলাকার কোনো গল্প বলতো, তখন সে বলতে বলতে তার ছোটোবেলার স্মৃতি রোমন্থন করছে, তাহলে সে চেয়ারে তো বসেই আছে। আর যদি বসে থাকে, এই যেমন ক্যামেরা আমাকে এখন নিচ্ছে, ছবি নিচ্ছে, তাহলে তখন এরকম একটা কোনো ক্যামেরা থাকতো, তো সে ক্যামেরাতে সে আমাকে ছবি তুলতো, আর আমি আরেকজনের সঙ্গে কথা ইন্টারভিউ দিচ্ছি যেমন তোমার সঙ্গে, তার সঙ্গে কথা বলছি, আর সেই ক্যামেরার ছবিটা পেছনে যদি দেখা যায় বড় করে, তাহলে কি হয়? এইটা হঠাৎ এলো ওই 5 দিনের ভেতরেই, মানে 3 দিন পরে। স্টেজে তো কিছুই নেই, একটা চেয়ার ছাড়া, কিছু নেই, ওটাই আর set। শুধু আর ক্যামেরা, সে দূরে, আর প্রজেক্টটা দেখাও যায় না। কিন্তু মনে হয় এটা পরে আমাকে বলেছে, এটা আমি তো করার আগে ইমপ্যাক্ট বুঝতে পারিনি, করার পরে বুঝেছি। আর ওইটা যখন পেছনের ছবিটা যখন বড় করে আসে, তখন মনে হয় যেন পুরো ছবিটা, মানে হয়তো দর্শকের পুরো ভেতরে এরকম করে তাকে গ্রাস করে নেয় আর কি। তো সেইটা, এবং একই সঙ্গে দুটো একদম কি বলবো, অ্যাঙ্গেল অফ ভিশনও দুটো। সে আমাকে দর্শক দেখছে প্রোফাইলে, কারণ আমি ইন্টারভিউ দিচ্ছি ওখান থেকে, আর ক্যামেরা যেহেতু এখান থেকে নিচ্ছে, ক্যামেরার এটা দেখাচ্ছে ফ্রন্টাল, রাইট। কাজে সেটা বড় করে দেখছে আর কি, ওখানে দুটো একসঙ্গে দেখতে পাচ্ছে। কিন্তু এর থেকে একটা বড় ইম্পর্টেন্ট কথা, সেই সময়ে খুব ছোট্ট কথা কিন্তু খুব বড় তার মানে, সেটা শিখেছিলাম যে থিয়েটারের প্রাণ শক্তি হচ্ছে অভিনেতার প্রাণ, মানে জ্যান্ত একজন মানুষ। আমি যতই টেকনোলজি ব্যবহার করি না কেন, আমাকে টেকনোলজিও এমন করে ব্যবহার করা উচিত যাতে করে টেকনোলজিটা ইটসেলফ লাইভ হয়, জীবন্ত হয়। মৃণাল সেন দেখতে এসেছিলেন, বিখ্যাত চিত্র পরিচালক মৃণাল সেন। তো উনি এই বর্দা দেখার পরে খুব সারল্যের সঙ্গে, বড় মানুষ বলেই এত সরল, আমাকে প্রশ্ন করেছিল, গৌতম তুমি এইভাবে কি করে লিপ মেলাচ্ছ? মানে উনি ভেবেছিলেন পুরো ওই 45 মিনিট থেকে প্রায় 1 ঘন্টার কাছাকাছি নাটকটা আমি বোধহয় রেকর্ড করে রেখেছি। এই প্রশ্ন করেছিলেন যে তুমি, আমি অবাক হয়ে যাচ্ছি তুমি কি করে ওইটা করছো, তারপরে দেখলাম তুমি ঘাম মুছছো, সেইটাও ওইখানে, এটাও কি করে সম্ভব? আমি বললাম না না না, আমি আমি ওটা তো লাইভ হচ্ছে, ওটা তো সামনে প্রজেক্টর, লাইভ ক্যামেরা। হ্যাঁ, অবাক হয়ে, লাইভ কোথায়, আমি তো দেখতে পেলাম না। মানে ওই যে ফ্লোরে প্রজেক্টর রাখা ছিল, ও তাই ভাবছি আমি কি করে এটা হচ্ছে, হ্যাঁ এরকম তো সম্ভব নয়। তার মানে দেখো, উনি মানে ফিল্ম ডিরেক্টর হিসেবে মাস্টার বলেই তার মাথায় সবসময় ছবি ঘোরে বলেই, হ্যাঁ উনি ভাবছে কি করে হচ্ছে এটা। তাই বলি যে সামনে প্রজেক্টটা ছিল ফ্লোরে, বলো ও আচ্ছা ওটা এত নিচে থাকে, ওখান থেকে বোধহয় বোঝা, উনি ওইদিকে তাকাননি, মানে ওইদিকে একেবারে ওই পর্দার দিকে এবং ওই ছবি নাটকের দিকে বোধহয় এমন করেছিলেন, হ্যাঁ টেকনোলজিটা দেখেইনি। আমি কথাটা এই জন্য বলছি যে কোনো দিনই রেকর্ডেড কিছু তোমাকে তো সেই প্রাণ দেবে না, দেওয়া সম্ভব নয়। কারণে কি বর্দায় মিউজিক ভীষণ কম নেই প্রায়, একটা থিম মিউজিক সেটা ফিরে ফিরে আসে। এবং সেটাও আমি বলেছিলাম যখন আমি প্রত্যেককে যে মিউজিক চালাতে বলা আছে, দেখো যখন কথা যদি মিউজিক না চলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু কখনো মিউজিক যেন ডায়ালগের ওপরে না যায়, কেন ওটা এত ইমোশনাল, তার কি বলে ধাক্কা আছে এবং ফ্লো আছে। মিউজিক যেন আমাকে হেল্প করে, মানে কিরম করে হেল্প করবে, মিউজিক আমি শুনতে পাবো কি শুনতে পাবো না এরকম অবস্থায় থাকবে। আমার মনে পড়ছে বর্দায় মিউজিকটা বাজে, আমি স্মৃতি থেকে বলছি, ভুল হলে মাফ করবেন, বর্দায় মিউজিকটা বাজে যতবার বর্দা তার ব্যর্থতার কথা বলে, সে ব্যর্থতার কথাটা আসলে তো ফেল করা ছেলেকে আমরা উপহাস করি, কিন্তু চ্যাপলিন তো আমাদের দেখিয়েছিল যে মানুষের দুঃখের মধ্যে কি বলবো, মানুষের
একটা কৌতুকের মধ্যেও একটা দুঃখবোধ মিশে থাকে। আরে বাবা! তো বর্দার ওই ফেল করা, যেটা আসলে সামাজিকভাবে হাস্যকর, হুম। তার মধ্যে ওই বেদনা বিধুর হুম। সাউন্ডটা চলে যাচ্ছে তার মধ্যে দিয়ে। হ্যাঁ, হ্যাঁ। আর আমার যেন বর্দা ফেল করেছে এই সাধারণ ব্যাপারে বুক চিড়ে যাচ্ছে, একেবারেই তাই। তাই তো। আমার কান্না পেয়ে যাচ্ছে বর্দার হ্যাঁ, ফেলটা দেখে। কেননা তুমি তো মানে ঐরকম একটা আমরা সকলে চাইছি বর্দা পাশ করে যাক। এবং এবং এইটা গল্পের এইটা হচ্ছে এটা মাস্টার। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বললেন, আমি আটকালাম, সরি। হ্যাঁ। বর্দার নাটকটা হ্যাঁ। আসলে কি রূপক? আমার কাছে হ্যাঁ, রূপক তো দেখো খুব সাধারণ ঘটনাকেও আমরা রূপক হিসেবে নিতে পারি। কিন্তু বর্দার এই ঘটনা এ তো মানে অনেক মানে প্রতি পরিবারেই কোনো না কোনোভাবে হয়। কারণ কাজেই চরম রিয়ালিটি এটা। আমার নিজের আত্মীয়স্বজনদের ভেতরে দেখেছি যে সারাদিন ধরে কাজ করছে, পাড়া প্রতিবেশীর জন্য মানে প্রাণপাত করে দিচ্ছে। আমার নিজের দাদা দেখেছি, জ্যাঠতুতো দাদা, তারপরে মাসতুতো দাদা, এদের থেকে দেখেছি আমি। হ্যাঁ, পড়াশোনায় সবসময় মানে শূন্য পাচ্ছে, শূন্য। কিন্তু তাকে পাড়ার যে কেউ রিতাম বলে ডাকতো, রিতাম এইখানে আমার বাবা রেশনটা একটু তুল, হ্যাঁ দাও, বাজারটা নিয়ে নিল। ও যে যাচ্ছে, কিছু তো একটা ভালো, হ্যাঁ সে কিছুতে একটা ভালো, শুধু মানে মানুষ হিসেবে অসামান্য মানুষ, মনটা যে কি বড় তার সে নিজেও জানে না। আর আমরা যারা বেচারা, যারা দেখতে পাই না, তারা তাকে বোকার মতো বলতাম, বোকা বলতাম। আমি এই প্রশ্নটা কেন করলাম আপনাকে বলি। জয় গোস্বামী আমাকে একটা আশ্চর্য কথা বলেছিলেন, আমাকে নতুন করে এই নাটকটা নিয়ে ভাবিয়ে দিয়েছিলেন। উনি বলেছিলেন, অতি সম্প্রতি বর্দা নিয়ে আমাদের মধ্যে কথা হচ্ছিল, উনি বলছিলেন, অর্ক, আমি বর্দা প্রথম দেখি একাডেমিতে পরিশীলিত দর্শক, সাধারণত মধ্যবয়সীরা দর্শক হিসেবে যায়, তাদের টিকিট কাটার পয়সা থাকে, তাদের পরিশীলিত হাসির মধ্যে নাটকটা ভেসে আছে। তারা নাটকের মধ্যে যে ইয়ার্কিটা রয়েছে, যে রসিকতাটা রয়েছে, সেটা তারা মনে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। এই নাটকটাই আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেখতে গিয়ে চর খেয়ে গেলাম। আমি তো একটু অবাক হয়ে গেলাম, কেন? তখন উনি বলছেন, ওই যে বর্দা বলেন যে জ্যামিতির ক খ গ না মিললেই মুশকিল, বা ওই লুই, কোন লুই কি করেছেন সেটা না জানলে মুশকিল। জয় বলেন, তখন শিক্ষা ব্যবস্থার যে চরম একটা অসারতা, সেইটা কোথাও গিয়ে প্রমাণ হয়ে যায়। এবং এই প্রমাণটা কিন্তু শুধু একা গৌতম করছেন না, এই প্রমাণটা করছে ওই যুবকরা, দর্শকরা, তারা হেসে গড়িয়ে পড়ছে। হ্যাঁ, এবং আমি ধরো রামকৃষ্ণ মিশনেও এটা একবার করার পর দ্বিতীয়বার আবার 2 বছর পরে ডেকেছে, আবার নরেন্দ্রপুরে নৈহাটিতে যখন কোনো স্কুলের প্রোগ্রামে করেছি, যখন স্কুলের বাচ্চারা মানে ক্লাস 5 থেকে শুরু করে 10 এবং তাদের বাবা মারা আসছে, তুই ভাবতে পারবে না, মানে 45 মিনিটের নাটক আমাকে 1 ঘন্টা 5 মিনিটে করতে হচ্ছে। তার কারণ হচ্ছে থামতে হচ্ছে, মানে গড়িয়ে পড়ছে হেসে, এবং মানে হেসে যাচ্ছে। আমি বললাম, মানে তার ভিতরে অভিনয় করে যেতে হচ্ছে আমাকে, কিন্তু আমাকে টাইম নিতে হচ্ছে যে তারপর দ্বিতীয় কথাটা বলছি আবার তাই। এই হাসিটা কিন্তু একটা প্রতিবাদ। হ্যাঁ, এবং তারপরে জানো তো অদ্ভুত, এই স্টুডেন্টরা যেই নাটকটা ওই 30 মিনিট 25 মিনিটের পর যখন আস্তে আস্তে অন্যদিকে যাচ্ছে, এই বর্দার মহত্ব যখন দেখা যাচ্ছে, বা তার বেদনা বোধ বা তার শিক্ষা যখন একটু একটু করে দেখা যাচ্ছে শেষ 10 মিনিট পর, আমি নিজে অবাক। এই যে ছেলেগুলো এইরকম করে গড়িয়ে পড়ছে, মানে কথা মানে দ্বিতীয় কথা বলতে পারছি না অভিনয়, এক একটা কথাতে পিন ড্রপ সাইলেন্স। মানে 2000 স্টুডেন্ট, 2500 স্টুডেন্ট এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে, একটা কথা নেই, চুপ। তার মানে ওই ভ্যালুসটা, এই মূল্যবোধটা যখন বলছে যে নাটকটা তো শেষ অবধি যে এই বর্দাই আসলে জীবনে কিন্তু ফার্স্ট হয়ে গেল, এইটা সত্যিকারের যখন ভেতরে ঢুকছে না, তাই জন্যই তো আমার তো ভেবে চোখে জল আসছে, তাই জন্যই তো বর্দার জন্য ছেলেটি কাঁদে। একদম, বর্দার ছোট ভাই কাঁদে, তার তো উপহাস করা উচিত ছিল, সে কিন্তু বর্দাকে দেখে কাঁদে, সে বুঝতে পারে যে বর্দা কত মহৎ। আর ওই ভেতরে ওই যে কথা, এই যে সহজে বলছে, বর্দা যখন দ্বিতীয়বার ফেল করা দেখে কেঁদে ফেললেন,
বর্দা কাঁদতে পারে এর ধারণাই নেই আর না। কি। মানে বর্দা মানে বর্দা, সে কাঁদছে দেখে আমিও কেঁদে ফেললাম। তার মানে কি সম্পর্কের কি বুনট তৈরি করছে প্রেমচাঁদ, এবং আমরা ওর জীবনে ফার্স্ট হয়। হয়ে ভালো লাগছে না। এবং হ্যাঁ, এবং ওই যে বললো যে এর থেকে কি সহজে একটা কথা বললো, আমার মনে হলো আমি নিজেও যদি ফেল করতে পারতাম এত কষ্ট হতো না। তার মানে ওই ভালোবাসা, বর্দার ওই শ্রদ্ধা বা ভালোবাসার প্রতি, সেইটা কিভাবে এই ছেলেটাকেও কিভাবে মানে কিভাবে ইনফ্লুয়েন্স করেছে এবং তার ভেতরে চারিয়ে দিয়েছে ভালোবাসা। সে বর্দাকে এমন চোখে দেখছে, বলে এর মামা আমি কেন ফেল করলাম না। একটা মানুষ ফার্স্ট হয়ে গিয়ে সে সত্যিকারের কখনো যদি ভাবতে পারে না না এর থেকে না আমার ফেল করা উচিত ছিল, কি গভীর, কি গভীর মমত্ব, আর এবং কি গভীর বেদনাবোধ, মমত্ব ভাবা যায় না। এই জন্যই বড় রাইটার হয় আর কি।